আমি জানতাম তুই রৌনকের জন্য পারফেক্ট ম্যাচ। তোর মনে আছে তোকে একবার বলেছিলাম রৌনক একদিন তোকে আমাকে সে যেটুকু ভালোবাসতো তার থেকে দ্বিগুণ ভালোবাসবে। মিলল তো আমার কথা? তুরের কথায় জারিন ও রনকও মুচকিয়ে হাসে। রনক বলে, ধন্যবাদ দোস্ত, তোর জন্যই আমার জীবনের সত্যিকারের ভালোবাসাকে পেয়েছি। তুই যদি আমাকে সেদিন না পাঠাতি তাহলে আমি আজকে জারিনকে পেতাম না। রনকের কথায় তুর হেসে ওকে একটা কিল মেরে বলে, তোর এই শুকনো ধন্যবাদের চিরা ভিজবে না, কিছু তো খাওয়া। সবাই মিলে অনেক অনেক আনন্দ করছে আর মিহাল এক দৃষ্টিতে তুরের দিকে তাকিয়ে আছে। মিহাল ভাবছে, এই মেয়েটা কিভাবে সবার প্রবলেম সলভ করে, নিজের মনে এতটা কষ্ট রেখেও কিভাবে সবার কষ্টকে দূর করতে সাহায্য করে। যত সময় করাচ্ছে আমি ততই তোরটা মায়ের নিজেকে আবদ্ধ করছে। হয়তো ভালোবেসে ফেলেছে, কিন্তু এখন উপলব্ধি করার অপেক্ষা আছে। মিহাল ও তানজিনার ডিভোর্স কনফার্ম হয়ে গেছে। উকিলের সামনে সব দেনা পাওনা মিটিয়ে ফেলা হয়েছে। আজ থেকে ওরা দুইজন যে যার রাস্তায়। এক ভালোবাসাহীন বাধ্যবাধকতার সম্পর্ক এখানে ইতি ঘটল। কেটে গেছে 1 মাস ওদের ক্লাস শুরু হবার। এর মধ্যে অনেক কিছু হয়েছে। নাদিয়া ও সাফকাত ক্যালিফোর্নিয়াতে তাদের নতুন ভাড়া করা ফ্ল্যাটে চলে গেছে। তাওহিদ ও আসফি ইউনিভার্সিটি হোস্টেলে উঠেছে ক্যালিফোর্নিয়াতে। এখন বাংলোর 6টা রুমে থাকে রাফি ও ইয়ানা, রিজভি ও তাইজুর, অর্ক ও রনক, লীরা ও ফাইজা, জারিন ও তুর এবং মিহাদ এক রুমে থাকে। যেদিন ডিভোর্স কনফার্ম হওয়ার খবর মিহাল সবাইকে জানায় সেদিন ইয়ানা মিহালকে দোষারোপ করা শুরু করে। ফ্ল্যাশব্যাক। সাপ্তাহিক ছুটির দিন রাত 10টার সময় সবাই ড্রয়িং রুমে এসেছে রাতের খাবার খাওয়ার জন্য। সকালের ব্রেকফাস্ট ও রাতের ডিনার ওরা নিজেরা রান্না করেই খায়। সবাই টুকটাক সাহায্য করে রান্না করে। রাতের খাবার খাওয়া শুরু করার ঠিক আগ মুহূর্তে মিহালের কাছে ভিডিও কল আসে বাংলাদেশ থেকে। ভিডিও কলের ওপাশে মিহালের পরিবার, তানজিনার পরিবার ও উকিল আছে। ড্রয়িং রুমের সোফায় বসে মিহাল ভিডিও কল অ্যাটেন্ড করে আর বাকিরা এসে দেখে মিহাল কারো সাথে কথা বলছে। তাই তারা কথা শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। উকিলের সামনে বিনা ঝামেলার সবকিছু মিটমাট করে যে যার মতো চলে যায় আর মিহাল কল কেটে দেয়। মিহাল কল কেটে সামনে তাকিয়ে দেখে সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে, কারণ তারা কিছুটা হলেও শুনেছে। ছেলেরা আন্দাজ করে ফেলেছে যে ডিভোর্স কনফার্ম হয়েছে, কিন্তু মেয়েরা তো জানে না এই ব্যাপারে, তাই তারা উৎসুক হয়ে তাকিয়ে আছে। এরপর মিহাল সবাইকে বলে তানজিনার সাথে ডিভোর্স হয়ে গেছে। ইয়ানাবাদে সবাই খুশি হয়। নূর তো বিশ্বাস করতে পারছে না কিভাবে কি হলো। ছেলেরা এসে মিহালকে কাঁধ চাপড়ে যার যার জায়গায় চলে যায়। ইয়ানা রেগে গিয়ে মিহালকে বলে, ডিভোর্স যেহেতু দেবে তাহলে বিয়ে কেন করেছিলে মিহাল? কেন আমার বান্ধবীকে ডিভোর্সের ট্যাগ দিলে? তুমি তো তানজিনাকে ভালোবাসতে, তাহলে কই গেল তোমার ভালোবাসা? মিহাল শান্ত স্বরে ইয়ানার কথার জবাব দেয়, ইনায়া, তুমি অনেক কিছুই জানো না, কিন্তু তুমি এটা তো জানতে তানজিনা আমাকে এক বিন্দু ভালোবাসে না। তো সেদিন যখন আমি তোমাকে কথাগুলো শেয়ার করেছিলাম তুমি কেন আমাকে বলনি? ইয়ানার আগে ফোঁসে উঠে বলে, সেদিন বলিনি বলেই তো আজকে আমার এই দিনটা দেখতে হচ্ছে। আমি ভেবেছিলাম তানজিনা একটা ভালো ছেলেকে নিজের লাইফ পার্টনার হিসেবে পাবে, কিন্তু না, সে ছেলে তাকে ডিভোর্সের ট্যাগ দিয়ে ছেড়ে দিল। রাফি কথার মাঝে ফোড়ন কেটে বলে, একটা ভালো ছেলে কি একটা ভালো মেয়েকে ডিজার্ভ করে না? তুমি তোমার বান্ধবীর দোষগুলো না দেখেই সবকিছু বিচার করছো। তোমার বান্ধবীর দোষগুলো তো আগে শুনে নাও। ইয়ানা ভ্রুকুচকে বলে, তাহলে তোমরাও সব কিছু জানতে জেনে শুনে এটা হতে দিলে? হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। তুমি তোমার বান্ধবীর দিকটা দেখবে, তুমি কেন আমার বান্ধবীর দিকটা দেখবে, তাই না? ইয়ানার কটাক্ষ শুনে কথাগুলো অর্ক সহ্য করতে না পেরে বলে, যেমনটা তুমি 6 মাস আগে দেখিয়েছিলে, তাই না ইনায়া? তুমি শুধু তানজিনার কথা চিন্তা করছো। একমাত্র তানজিনাই মনে হয় তোমার ফ্রেন্ড। তোর তো তোমার ফ্রেন্ড না, তাই না? 6 বছর এমনি এমনি কেটে গেল কোনো ফ্রেন্ডশিপ ছাড়া। 6 বছরে কি তুমি তোরকে একবারও নিজের বান্ধবী ভাবতে পারোনি?
কেন ভাবতে পারবো না? আমি অবশ্যই তোরকে নিজের বান্ধবী মনে করি। সব কিছু বাদ দাও, সবার আগে মিহাল ওই রেকর্ডিংটা অন করো, তাতেই সব আসল কারণটা বুঝতে পারবে। ওই রেকর্ডিংটা থাকার কারণেই তানজিনার পরিবার খুব শান্তিতে বিষয়টা মেনে নিয়েছে, না হলে প্রথমে তো মিহালকে একেবারে নাস্তানাবুদ করার জন্য উঠে পড়ে লেগেছিল। কথাটা বলে তাচ্ছিল্যের হাসি হাসে রিজভি। সবার উদ্দেশ্যে রেকর্ডিংটা শোনানোর পর যারা জানতো না তারাও জানতে পারে তানজিনার কাহিনী। ইয়ানাও এবার বুঝতে পারে ডিভোর্সের দোষটা মিহালের না তানজিনার ছিল, কিন্তু ইয়ানা মনে মনে একটা কথা বারবার ঘুরপাক খাচ্ছে। এ ছিল মিহালের ভালোবাসা। এতটুকুতেই হার মেনে নিল। মিহাল কি পারতো না তানজিনাকে কয়েকটা দিন ইগনোর করে ওকে ভালোবাসা বোঝাতে, বা অতিরিক্ত কেয়ার করে ভালোবাসা বোঝাতে? রাফি চেয়েছিল ইয়ানাকে আজকে জানিয়ে দিতে তুরের সাথে মিহালের বিয়ের কথা, কিন্তু তুর চোখের ইশারায় রাফিকে আগেই মানা করে দেয়, সাথে বাকিদেরও ইশারায় বুঝিয়ে দেয় যাতে ইয়ানাকে এই বিষয়ে কিছু না বলে। ফ্ল্যাশব্যাক এন্ড। মাস্টার করতে মূলত 1 বছর লাগে, কিন্তু প্রতিটা সাবজেক্ট ভালো রেজাল্ট করার জন্য একটু আস্তে আস্তে 2 বছর সময় নিয়ে ওরা করবে। অ্যালেক্স ও ম্যাক্স ওরাও তোরদের সাথে আস্তে আস্তে মাস্টার করবে, কিন্তু এরিক চাচ্ছে 1 বছর বা 1.5 বছরের মধ্যে মাস্টার শেষ করে ফেলতে। ওদের 4 জনের সাথে তোরদের বেশ ভালোই বর্নিং হয়ে গেছে। কিছুদিন পর তোর, লীরা, রাফি, অর্ক, অ্যালেক্স ও ম্যাক্স ক্যান্টিনের দিকে যাচ্ছিল। আজকে ওদের ব্রেক টাইমের সময় ইয়ানার ক্লাস আছে, কিন্তু মিহালদের ক্লাস নেই। তোর কিছুটা অন্যমনস্ক ছিল, তার সামনে যে কিছুটা উঁচু জায়গা আছে সেটা সে খেয়াল করেনি। পরে যেতে নিলে অ্যালেক্স তার কোমর পেঁচিয়ে আগলে ধরে। এই দৃশ্যটা মিহাল দেখে ফেলে, কারণ মিহাল তখন সাইড করিডোর দিয়ে আসছিল। অ্যালেক্স ও তোরকে এভাবে কোমর আগলে ধরাতে মিহালের ভালো লাগেনি। মুখটা থমথমে করে ওদের সবার কাছে যায়। কি ভাবছিলে তুই তোর? সামনে যে কিছুটা উঁচু ছিল দেখতে পাসনি? খেয়াল ছিল না। অ্যালেক্স ওদের কথা বুঝতে না পারলেও একটু বুঝতে পারছে রাফির তোরকে বেখেয়ালে হাঁটার কারণ জিজ্ঞাসা করছে। না, কিছু তো কারণ আছে। তুই শুধু শুধু অন্যমনস্ক কেন থাকবি? মিহালের মুখ এতক্ষণ থমথমে থাকলেও এখন তোরের কি হয়েছে তা জানার জন্য উৎসুক হয়ে চেয়ে আছে। তোর দীর্ঘশ্বাস ফেলে বলে, আসলে সকালে বাবা মেসেজ করেছিল ফোন করতে, তারপর আমি ফোন করি। নীরার তো আর 1 মাস পর অনার্স 2য় বর্ষের ফাইনাল পরীক্ষা 3য় বর্ষে উঠবে। আমার সার্জারি যে করেছে ডাক্তার ইফতি, সে নীরাকে পছন্দ করেছে। সে বাবার কাছে প্রস্তাব দিয়েছে, কিন্তু বাবা এখনো সিদ্ধান্ত নিতে পারছে না, কারণ আমার বিয়ের খবরটা আমার আত্মীয় স্বজন সবাইকে জানানো হয়নি। মামা ও খালারা জানে, কিন্তু আব্বুর চাচাতো, ফুফাতো ও মামাতো ভাই বোনেরা জানে না, সাথে এলাকাবাসীও জানে না। এই অবস্থায় বড় মেয়ের বিয়ে ছাড়া মেজো মেয়ের বিয়ে দেওয়াটা সমীচীন মনে করছে না। সবার সব বুঝলেও অ্যালেক্স ও ম্যাক্স হাবলার মতো ওদের দিকে তাকিয়ে আছে। মিহাল বলে, আঙ্কেলকে বলে দাও সবাইকে জানিয়ে দিতে যে তোমার বিয়ে হয়েছে বিদেশ যাবার আগে। আকত কাবিন হয়েছে। এখনই কার সাথে আকত কাবিন হয়েছে সেটা জানানোর দরকার নেই, কারণ এখনো বিষয়টা পুরোপুরি মেটেনি। ওনাকে এটা বলতে বলেছে যার সাথে বিয়ে হয়েছে সে তোমার সাথে বিদেশ গেছে। তাহলে মনে হয় নীরার বিয়ে দিতে কোনো ঝামেলা হবে না, কিন্তু অবশ্যই নীরাকে জিজ্ঞাসা করে নেবে নীরা বিয়েতে রাজি কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে বাবাকে বলি। আর ওকে তো এখনই উঠিয়ে নেবে না, শুধু আকত ও কাবিন করে রাখবে বলেছে। এতক্ষণ ওদের কথাবার্তা কিছু বুঝতে না পেরে অ্যালেক্স বলে, তোমরা কি বিষয়ে কথা বলছো? তোমরা কি বাংলায় কথা বলছো? হ্যাঁ ভাই, আমরা বাংলাতে কথা বলছি। আর এটা তোমার না জানলেও হবে, কারণ কোনো গুরুত্বপূর্ণ কথা নয়, ফ্যামিলি বিষয়ক কথা। অ্যালেক্স ও ম্যাক্স সাই দিয়ে আবার ওদের সাথে চলতে থাকে। ফাইজাকে ওর ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্টের একজন ইয়াং টিচার মোহাম্মদ আজিল খুব সাধারণভাবে নিজের পছন্দের কথা জানিয়েছে। মোহাম্মদ আজিল একজন আমেরিকান মুসলিম, 29 বছরের যুবক। ইউনিভার্সিটি অফ সান ফ্রান্সিসকোতে সে জয়েন করেছে 6 মাস হলো। সে এই ইউনিভার্সিটি থেকেই অনার্স মাস্টার কমপ্লিট করেছিল। এরপর ওয়াশিংটন সিটির একটা ইউনিভার্সিটি থেকে মাত্র 2 বছরে পিএইচডি কমপ্লিট করে বাবা নেই, মা আছে। ফাইজা
কি করবে বুঝতে পারছে না। বন্ধুদের বললে বন্ধুরা হ্যাঁ বলতে বলবে, কিন্তু ও এখনই এইসব ডিসিশন নিতে চায় না, তাই তার পরিবারকে আগে সেটা জানাবে। কোরবানির ঈদের কারণে সবাই একসাথে হয়েছিল একদিনের জন্য। ছেলেরা অনেক দূরের থেকে মুসলিম কসাইয়ের থেকে গরুর মাংস সংগ্রহ করেছিল। তানজিনার সাথে ইয়ানার ঈদের দিন কথা হয়েছিল। তখন তানজিনা বলে তার সাথে ডাক্তার আরিফের রিলেশনের কথা। ইয়ানা আগেও ডাক্তার আরিফের কথা শুনেছে তানজিনার মুখে। ইয়ানা তাই সব কিছু মেনে নিচ্ছে। ইয়ানার চোখে ইদানিং তুর ও মিহালের একে অপরের সাথে কথা বলা, কিছুটা হাসাহাসি করা ও সন্ধ্যার পর গার্ডেনে একসাথে দুইজনে একা বসে থাকা, এগুলো কেমন যেন ভাবাচ্ছে। কিন্তু তানজিনার থেকে সব ক্লিয়ারলি শোনার পর সে বুঝেছে তানজিনা ডাক্তার আরিফের ওপর কিছুটা উইক বিয়ের আগে থেকে ছিল। আর ডাক্তার আরিফের ব্যবহারগুলোতে তানজিনা ভাবত হয়তো সে ব্রাইট স্টুডেন্ট, তাই কেয়ার করে। এরপর তো কত কিছু হয়ে গেল। ইয়ানা তাই তুরের জন্য কিছুটা খুশি, যে যার পছন্দ নিজেই বেছে নিয়েছে। তাই মিহাল ও তানজিনার ডিভোর্সের মাধ্যমে কিন্তু কারোর কোনো ক্ষতি হয়নি, কারণ মিহাল ও তানজিনার কোনো বেবি নেই। কোনো ছেলে মেয়ে যদি একসাথে থাকতে না চায় তাহলে তাদের বিয়ে না করা উত্তম। আর যদি বিয়ের পর এইরকম মনে হয় যে তারা একসাথে থাকতে পারছে না, তাহলে বেবি কনসিভ হওয়ার আগে বিচ্ছেদে চলে যাওয়া ভালো, কিন্তু ধোঁকা না দিয়ে। বেবি হওয়ার পর বিচ্ছেদে গেলে বেবিটার লাইফটা নষ্ট হয়ে যায়। ডিভোর্স কারো একার ইচ্ছাই হয় না, দুই পক্ষের সম্মতি লাগে। যদি কোনো ছেলে বা মেয়ে পরিবারের চাপে এসে বিয়ে করতে রাজি হয় তাহলে বলবো আগে ভেবে নিন তার সাথে সারা জীবন থাকতে পারবেন কিনা। যদি মনে হয় তার সাথে সারা জীবন থাকতে পারবো না, তাহলে বিয়েটা না করাই উত্তম। অনেকে আছে বিয়ের 5 বছর 10 বছর পরে ডিভোর্স নেয়, তখন কি তারা একবারও ভেবে দেখে তাদের বাচ্চাদের কি হবে? পরিবারের চাপে যদি একান্ত বিয়ে করতে বাধ্য হয় তাহলে তাকে মেনে নেয়, না হয় তাকে প্রথমেই ছেড়ে দিন, যাতে সেই মানুষটা নিজের জীবনের ভালো কাউকে পায়। আর রইল দ্বিতীয় বিয়ের কথা। ইসলামে পুরুষদের 4টি বিয়ে করা জায়েজ বলা হয়েছে, কিন্তু প্রতিটি মেয়ের মধ্যে সমঝোতা বজায় রাখতে বলেছে। তারপর যদি প্রথম স্ত্রীকে ভালো না লাগে তাহলে আপনি তাকে বিনা দোষে ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়ে করবেন, এটা কিন্তু জায়েজ নয়। সাধারণত ছেলেরাও দুই স্ত্রীর মধ্যে সমঝোতা রক্ষা করতে না পারার ভয় পায়, এক্ষেত্রে দ্বিতীয় বিয়ে করার কোনো প্রয়োজন তাদের নেই। কিন্তু অনেকে প্রথম স্ত্রীকে বিনা দোষে ডিভোর্স দিয়ে দেয় বা পরকীয়ায় লিপ্ত হয়ে প্রথম স্ত্রীর ওপর অত্যাচার করে। আজ তুরের জন্মদিন। সবাই আজকে সন্ধ্যার দিকে একটা ছোটখাটো পার্টির আয়োজন করেছে। অ্যালেক্স, এরিক, এলিনা ও ম্যাক্স এতে আমন্ত্রিত। নাদিয়া, সাফকাত, তাওহিদ ও আসফি এরাও ক্যালিফোর্নিয়া থেকে বাংলোতে এসেছে। তুরকে পার্টির ব্যাপারে কিছু জানানো হয়নি। সকালে সবাই তাকে জন্মদিনের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে, আর তুর তার পরিবারের সাথেও কথা বলেছে। লিরা তুরকে এদিক ওদিক ব্যস্ত রাখায় বাকিরা সবাই মিলে প্ল্যান করেছে। এই প্ল্যানে ওদের ভিনদেশি বন্ধুরাও যুক্ত ছিল, তাই তারাও তুরের থেকে দূরে ছিল। বন্ধুদের সবার জন্মদিন বছরের প্রথমার্ধে, শুধু নাদিয়া, মিহাল, তুর ও অর্কর জন্মদিন বছরের শেষার্ধে। মিহাল আজকে তুরের জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করেছে। সন্ধ্যার সময় মেয়েরা সবাই মিলে তুরকে একটা রেড ফুল স্লিভের অনেক ঘেরালো লম্বা গ্রাউন পরতে দেয়, যা মূলত মিহাল তুরের জন্য নিজে পছন্দ করে কিনেছে। তুরের চুলগুলো এখন কাঁধ ছাড়িয়েছে, তাই সেগুলোকে হালকা করে পলিটেল করে বেঁধে নিয়েছে। গ্রাউনের সাথে একটা রেড নেকের ওড়না নিয়েছে, যেটা এক সাইডে ছড়ানো ভাবে রেখে অন্য সাইড দিয়ে হাতের কবজিতে উঠিয়ে নিয়েছে। খুব হালকা মেকআপ করেছে, শুধু হালকা ব্লাসার, আইলাইনার, মাস্কারা, হাইলাইটার ও লিপস্টিক। কোনো ফাউন্ডেশন, কনসিলার এগুলো ইউজ করেনি। রেড হোয়াইট স্টোনের ইয়াররিং ও হাতে রেড হোয়াইট স্টোনের ব্রেসলেট। বাংলো সিঁড়ি দিয়ে যখন সবাই তুর্কে নিয়ে নিচে নামছে তখন ছেলেরা সবাই ওপরের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তুর্কে রাজকন্যার মতো লাগছে। নিহাল নিজের চোখ সরাতে পারছে না তুরের দিক থেকে। বান্ধবীরা সবাই তুরের মতো করেই নর্মালি সেজেছে, তবে ওরা সবাই হোয়াইট ড্রেস পরেছে আর ছেলেরা সবাই ব্ল্যাক স্যুট। অ্যালেক্স ইউনিভার্সিটিতে ক্লাসের সময়
তোরকে বার্থডে উইশ করেনি, তাই এখন সিঁড়ি দিয়ে নামার সময় তোরকে গিয়ে জড়িয়ে ধরে বার্থডে উইশ করে। সেটা দেখে মিহালের কিছুটা রাগ হয়, কিন্তু পরিস্থিতির সাপেক্ষ রাগটা কন্ট্রোল করে। তোর অ্যালেক্সের এভাবে হুট করে জড়িয়ে ধরায় খুব অস্বস্তিতে পড়ে যায়। এদিকে নিহালের দিকে তাকিয়ে দেখে নিহালের মুখটা রাগে থমথমে হয়ে আছে। এরপর সবাই মিলে কেক কাটে ও হালকা স্ন্যাক্স করে। এরিক আজকে লিরাকে দেখে যেন তার হৃৎপিণ্ডের গতি কিছুটা হলেও বেড়ে যায়। হোয়াইট ড্রেসের সাথে অর্নামেন্ট, সব হোয়াইট এবং নর্মাল সাজে লিরাকেও অসাধারণ সুন্দরী লাগছে। হঠাৎ করে বাংলোর সব লাইট অফ হয়ে যায়। তোর তখন কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিল। সব লাইট অফ হয়ে যাওয়ার পর একটা স্পটলাইট ডাইনিং ও ড্রয়িং রুমের মাঝামাঝিতে পড়ে। সেখানে একজন ছেলে পিট করে দাঁড়িয়ে আছে। মিহাল সামনে ঘুরে ও সবাই মিহালকে দেখে হাততালি দিতে থাকে। অবাক হওয়ার তালিকায় আছে তোর, ইয়ানা, অ্যালেক্স, এরিক, এলিনা ও ম্যাক্স। আশফি একটা ব্যাকগ্রাউন্ড সফট মিউজিক সং লাগিয়ে দিয়েছিল, যেন মুহূর্তটা স্বর্গীয় হয়ে যায়। हम तेरे बिना अब रह नहीं सकते, এই গানটা সফট মিউজিক। মিহাল হাতে একটা গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর সে বলে, আমি জানি তোমার সব কষ্টের কারণ আমি। এক ক্ষণিকের ভুল মানুষের মোহে ও তার প্রতি থাকা জেদের কাছে আমি তোমার সত্যিকারের ভালোবাসাকে হেলাফেলা করে দিয়েছি। এর জন্য আমি ক্ষমা প্রার্থী। কথাটা বলে মিহাল গোলাপ ফুল হাতে মাথা নিচু করে ফেলে। আমি এতদিনে বুঝে গেছি কেন তোমার চোখের দিকে তাকাতে পারতাম না ও তোমাকে সবসময় অবহেলা করার মূল কারণটা কি। কারণটা হলো তোমার প্রতি আমার সুপ্ত অনুভূতি কাজ করত। তোমার প্রতি থাকা আমার সুপ্ত অনুভূতি আমি কখনো পাত্তা দেইনি, কারণ ভেবেছে আমি তানজিনাকে সত্যি ভালোবাসি আর তার প্রতি লয়াল থাকতে হবে। কিন্তু নিয়তি দেখো, এমন একজনের প্রতি আমার লয়ালটি ছিল যে আমার হয়েও হয়নি, তাই তাকে মুক্তি দিলাম। কিন্তু তোমায় আমি মুক্তি দিতে চাই না। সবসময় তোমার ভালোবাসার জালে আবদ্ধ থাকতে চাই আমার শেষ অধ্যায় তুমি ময় করতে। উইল ইউ বি মাই পার্টনার ফর লাইফ টাইম? মিহাল কথাগুলো বলে গোলাপ হাতে মাথা নিচু করে আছে। তোর মিহালের বলা প্রতিটা শব্দে এতটা অনুভূতি যে স্পটলাইট কখন যে ওর ওপর পড়েছে ওর খেয়াল নেই। তোর তো মিহালের দিকে তাকিয়ে চোখ দিয়ে অশ্রুবরণ করছে। হঠাৎ করে নাদিয়ার ধাক্কায় বাস্তবে ফিরে দৌড়ে গিয়ে মিহালকে জড়িয়ে ধরে। তোর যখন মিহালকে জড়িয়ে ধরেছে তখন মিহাল নিজের মনে যেন প্রশান্তির দোল অনুভূতি করে। সেও তোরকে নিজের বুকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে, যেন মনে হচ্ছে ছেড়ে দিলেই হারিয়ে যাবে। ওদের এত সুন্দর মোমেন্ট সবাই করতালির মাধ্যমে স্বাগতম জানায়। ইয়ানা অবাক হয়ে ভাবছে, তানজিনার সাথে ডিভোর্স হলো মাত্র 2 মাস, আর এখনই তুরিকে ভালোবাসার কথা বলে দিল। অবশ্য আমিই বা কি ভাবছি, মিহাল তো 2 মাস দেরি করেছে, কিন্তু তানজিনা তো সাথে সাথেই। এগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে ইয়ানা। অ্যালেক্স যখন দেখলো তোর মিহালের প্রপোজাল গ্রহণ করেছে তখন সে অবাক হয়ে গেল। মিহাল প্রপোজালটা বাংলায় বলেছে, তাই অ্যালেক্স প্রপোজালের কথাগুলো বোঝেনি। কিন্তু যখন বুঝতে পারে এরা একে অপরকে ভালোবাসে তখন সেও খুব খুশি হয়। রাত 10টায় পার্টি শেষ, যে যার বাড়ি চলে যায়। তোর নিজের রুমে যে ফ্রেশ না হয়ে বিছানায় শুয়ে পড়ে আর একটু আগের ঘটনা কল্পনা করতে থাকে। তোর যখন মিহালকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে, এরপর প্রায় 10 মিনিট হতে চলল। তোর এখনও জড়িয়ে ধরেই আছে। মিহাল একবার ছাড়ানোর চেষ্টা করলে সবার নজর থেকে বাঁচার জন্য, কারণ সবাই মিটমিট করে হাসছিল ওদের এতক্ষণ এভাবে দেখে। এরপরও যখন তোর ছাড়ছে না তাই সবাই গার্ডেনের দিকে চলে যায়। সবাই চলে যাওয়ার পর মিহাল তোরের ডান হাতটা সামনে এনে সেটাতে একটা চুমু দেয়, আর তোর এক ঝটকায় মিহালের থেকে দূরে সরে যায়। তোর কিছুটা দূরে সরে গিয়ে লজ্জায় লাল নীল হচ্ছে। ইতিমধ্যেই স্পটলাইট অফ হয়ে লাইট চলে এসেছে। মিনিট 2 দূরে দাঁড়িয়ে থেকে তোর যখন বিছমুড়ে চলে যেতে নেয় তখন মিহাল এসে তোরের হাত ধরে আটকায়। এরপর তোরকে নিজের দিকে ফিরিয়ে কপালে আলতো করে চুমু দেয়। মিহাল যখন তোরের হাত ধরে আটকিয়েছে তখন তোর সাথে সাথে নিজের চোখ জোড়া বন্ধ করে নেয় আর শরীর মৃদু কাঁপতে থাকে। কপালে কারো ঠোঁটের স্পর্শে তোর ঝট করে চোখ
তুললে মিহালের সাথে চোকাচোকি হয়ে যায় আর দেখে মিহাল মুচকি হেসে তার দিকে তাকিয়ে আছে, যা দেখে তুর আরও লজ্জা পেয়ে মিহালের হাত ছাড়িয়ে দৌড়ে নিজের রুমে চলে যায়। এরপর একে একে গেস্টরা বিদায় নেয়। কিছুক্ষণ আগের ঘটনাগুলো ভেবে তোর লজ্জায় চোখ বন্ধ করে নেয়। জারিয়া ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। হঠাৎ করে তোরের মোবাইলে মেসেজ টোন বেজে ওঠে। মেসেজ টোনের শব্দে তোর ফোনটা হাতে নেয়। মিহাল মেসেজ করেছে রাত 11টার পর গার্ডেনের বাম পাশে যেতে। রাফি ও ইয়ানার রুমটা বাংলোর নিচতলার ডান পাশে, আর মিহালের একার রুমটা বাংলোর নিচতলার বাম পাশে। বাকিদের রুমগুলো দোতলায়। তোর একটা আকাশি সাদার মিশ্রণে হাঁটু পর্যন্ত গোল জামা ও সাদা প্লাজো পরে সাদা ওড়না নিয়ে গা ঢেকে বাহিরে যায়। ধন্যবাদ জীবনে আসার জন্য, ধন্যবাদ এতটা ভালোবাসার জন্য, ধন্যবাদ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য, ধন্যবাদ আমাকে অতীত ভুলে সামনে এগিয়ে পথ চলার সঙ্গী হওয়ার জন্য, ধন্যবাদ এতটা অবহেলার করার পরেও আমার দিক থেকে মুখ না ফিরিয়ে নেওয়ার জন্য। সবশেষে ভালোবাসি মেঘ রাজকন্যা, যার চোখের রহস্যতে না পড়ার জন্য তাকে এড়িয়ে চলতাম। সে তাকে হাসপাতালের সাদা বেডে হালকা নীল পোশাকে মলিন অবস্থায় দেখে মনে আছে মেঘ রাজকন্যার কালো মেঘের আজ জমাট বেঁধেছে। ঠিক তখন ইচ্ছে করছিল তোমার চোখের দিকে তাকিয়ে থাকতে। সে দেখো আজ তুমি আমার অর্ধাঙ্গিনী। কথাগুলো বলে মিহাল সামনে থাকা টেবিলে ক্যান্ডেল জ্বালায়। তোর আসার পরে তোরের চোখের দিকে তাকিয়ে মিহাল কথাগুলো বলা শুরু করেছিল, আর গার্ডেনের আবছা আলোয় দুইজনের চোখ দেখছিল। একটা ছোট গোল টেবিলের ওপর ক্যান্ডেল ও গোলাপের পাপড়ি ছড়ানো, আর একটা ছোট রিং বক্সে গোল্ডেন রিং, এর ওপর ছোট ডায়মন্ড পাথর বসানো রিং। মিহাল টেবিল থেকে রিংটা নিয়ে হাঁটু গেড়ে বসে তোরের দিকে রিংটা বাড়িয়ে দেয়। আজকে তোর সারপ্রাইজের উপর সারপ্রাইজ পাচ্ছে। মিহালের বলা কথাগুলো শুনে তোরের চোখ দিয়ে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। চোখের জল মুছে নিজের বাম হাতটা মিহালের দিকে বাড়িয়ে দেয়, আর মিহালও হাসি মুখে তোরের বাম হাতে রিং ফিঙ্গারে রিংটা পরিয়ে দেয়। দুইজনে টেবিলে দুই পাশে বসে। মিহাল চেয়ার থেকে একটু উঠে দূরে রাখা আইস বক্স থেকে একটা আইসক্রিমের বক্স বের করে নিয়ে আসে। আইসক্রিমের বক্স দেখে তোর অনেক খুশি হয়। এক বক্স কাজু কিশমিশ দিয়ে ভরা মালাই আইসক্রিম। যেতে থাকে সময়, বাড়তে থাকে ওদের প্রণয়ের আকুলতা। হাসি খুশিতে সবার সাথে সময়টা কেটে যাচ্ছে। অ্যালেক্সের এক্স গার্লফ্রেন্ড অলিভার সাথে তুরের ফ্রেন্ডশিপ হয়েছে, কারণ তুরের জন্মদিনের পরের দিন অ্যালেক্স তুরকে তার প্রথম ভালোবাসার মানুষটি মানে অলিভার কথা বলেছে, আর এটা বলেছে এতদিন তুরকে সে অনেক ভালো ফ্রেন্ড মনে করে, কখনো গার্লফ্রেন্ড ভাবেনি। অ্যালেক্স এখনও অলিভাকে ভালোবাসে। অলিভা চাই অ্যালেক্স মেয়েদের সাথে ফ্লার্ট করা বন্ধ করে দিক, আর অ্যালেক্স চাই অলিভা বুঝুক তার ফ্লার্ট করতে ভালো লাগে, কিন্তু ভালো তো সে অলিভাকেই বাসে। তোর এগুলো শুনে অ্যালেক্সকে বলেছিল ফ্লার্ট করা কমিয়ে দিতে আর অলিভাকে বোঝার চেষ্টা করতে। তোরের জন্মদিনের 15 দিন পর মিহালের জন্মদিন, তাই তোর মিহালের জন্য নিজের হাতে ডার্ক চকলেট কেক বানাচ্ছে, যা মিহালের অনেক পছন্দের। কেকের সাথে সাথে মিহালের পছন্দের কাচ্চি বিরিয়ানি ও চিকেন ফ্রাই রান্না করছে, আর আজকে এসব কাজ তোর নিজে একা করছে, কাউকে সাহায্য করতে দিচ্ছে না। সৌভাগ্যবশত মিহালের জন্মদিনটা পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে, তাই তোর সব রকম প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে নিজেই কোমর বেঁধে রান্না করতে নেমে গেছে। প্রতি সপ্তাহে ছুটির দিনে মেয়েরা ও ছেলেরা মিলে বাংলোর আসবাবপত্রগুলো পরিষ্কার করে আর নিজেদের কাপড় চোপড় ধোয়াধুয়ি করে। কাপড় চোপড় ধোয়ার পর মেয়েরা রান্না বান্না করা, ছেলেরা বাজার করে। কিন্তু আজকে যেহেতু তোর একা রান্না করবে, তাই জারিন, লীরা ও ফাইজাকে বলেছে যদি একটু কষ্ট করে তার জামা কাপড় চোপড়গুলো ধুয়ে দিতে পারে। ছেলেরা নিজেদের ভাগের কাজ শেষ করে গার্ডেনে ক্রিকেট খেলছে। অ্যালেক্স, এরিক, ম্যাক্স, এলিনা ও অলিভা এরাও এসেছে দুপুর 12টার দিকে। এলিনা ও অলিভা তোরের কাছে রান্নাঘরের ক্যাবিনেটের ওপর বসে বসে তোরের কাজগুলো দেখছে। ওরা দুইজন আজকে প্রথম বাঙালি স্টাইলে কাচ্চি বিরিয়ানি করতে দেখছে। বিরিয়ানির খুশবুতে পুরো বাংলোতে মোমো করছে। দুপুরে সবাই একসাথে
খায়। এরপর সবাই মিলে অনেক আড্ডা দেয়। বিকেলের দিকে নাস্তা হিসেবে চিকেন ফ্রাই দেওয়া হয় ও সন্ধ্যার দিকে কেক কাটা হয়। মিহালের বাবা মা বোন ও বোন জামাই অনেক খুশি মিহালের আর তুরের হাসি খুশি মুখ দেখে। তুরের জন্মদিনের পরের দিন তুরকে শুভেচ্ছা জানায় আর ভবিষ্যতের জন্য শুভকামনা। কায়রা মনে মনে খুব খুশি হয় মিহালের তুরকে ভালোবাসতে, কিন্তু মিহালকে যে বিয়ের জন্য জোর করেছিল এজন্য সেদিন মিহালের কাছে শুভকামনা জানাতে পারেনি। তুরের পরিবারও এখন চিন্তামুক্ত। তুর ও মিহালের প্রথম বিবাহ বার্ষিকীর দিন তুর ও মিহাল আবার আমেরিকান বিয়ে করবে। আবার বিয়ে করার আগ পর্যন্ত ওরা প্রেমিক প্রেমিকার মতো সময় কাটাবে। এরপর স্বামী স্ত্রীর সম্পর্কে যাবে। নীরার সাথে ডাক্তার ইফতির বিয়ে ঠিক হয়েছে। নীরা 2 মাস ডাক্তার ইফতিকে পর্যবেক্ষণ করে বিয়েতে মত দিয়েছে, কিন্তু বলে দিয়েছে তুর ও মিহালের প্রথম বিবাহ বার্ষিকীর পরে ওরা বিয়ে করবে, কারণ নীরা নিজের বোনের সংসার দেখে বিয়ের পিঁড়িতে বসতে চায়। অবশ্য নীরা ও ইফতির বিয়েটা শুধু ঘরোয়াভাবে আকদ ও কাবিন করে থাকবে। দেখতে দেখতে এসে গেছে ডিসেম্বর মাস। আমেরিকাতে এখন তুষার পড়ে। নাদিয়া ও অর্ক জন্মদিন এই ডিসেম্বর মাসেই। আর সপ্তাহখানেক পরে ওদের সবার সেমিস্টার ফাইনাল, আর সেমিস্টার ফাইনালের পরে আসবে অর্ক ও নাদিয়ার যৌতুক জন্মদিন, কারণ ওদের দুজনের জন্মদিন একই দিনে। আজ এমন একটা দিন যেদিন তুরের হৃদয় ভঙ্গ হয়েছিল মিহালের বিয়ের খবর শুনে। মানে আজকের দিনে তুর জানতে পেরেছিল মিহাল ও তানজিনার বিয়ে হয়েছে। গতকাল ছিল মিহাল ও তানজিনার ভেঙে যাওয়া বিয়েটার প্রথম বিবাহ বার্ষিকী। তুর আজকের দিনটা নিজেকে ঘরবন্দি করে রেখেছে, কারণ আজকের দিনে সে হেরে যেতে দেখেছিল তার 10 বছরের ভালোবাসা, যার এখন 11 বছর হলো। গতকাল মিহালের অবশ্য মনে ছিল না যে তার ভেঙে যাওয়া বিয়েটার প্রথম বিবাহ বার্ষিকী, শুধু ইয়ানার মনে ছিল, কিন্তু ইয়ানা সবার মনোভাব দেখে আর বলেনি। আজকে যখন তোর নিজেকে ঘরবন্দি করে রেখেছে তখন ইয়ানা সবাইকে বলে গতকাল ছিল মিহালের আর তানজিনার প্রথম বিবাহ বার্ষিকী, যা ভেঙে গেছে। অর্ক ইয়ানার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বলে, আর আজকের দিনটাই তুরের জন্য কষ্টকর দিন। তুর খবরটা পেয়ে সেন্সলেস হয়ে গেছিল। মেয়েটা মিহালকে এতটাই ভালোবাসে যে ধাক্কাটা নিতে পারেনি। তাওহিদ, আসফি, নাদিয়া ও সাফকাত 2 দিন আগেই বাংলোতে এসেছে। এই আজকের দিনটাতে আমি আমার ভালোবাসাকে পাবো বলে জেনেছিলাম, আর দেখো ঠিক এই দিনটাই তুর তার ভালোবাসাকে হারিয়ে ফেলেছিল। তখন নিজের আনন্দ থেকেও তুরের দুঃখ দেখে সব আনন্দ যেন বিষাদের রূপ নিয়েছিল। নাদিয়া কথাগুলো বলার সময় সাফকাত এসে নাদিয়ার কাঁধ ধরে আর নাদিয়া সাফকাতকে জড়িয়ে ধরে। মিহাল ওদের কথাগুলো শুনে নিজের মনে নিজেকেই প্রশ্ন করছে, কেন সে আরও আগে বুঝতে পারল না, কেন সে তানজিনাকে জেদ করে ওদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। মিহালের ভাবনার মাঝেই রনক বলে ওঠে, তুরের মন ভালো করতে চলো কোথাও ঘুরে আসি। রনকের কথাটা সবার পছন্দ হয়। এছাড়া আর 3 দিন পর নাদিয়া ও অর্কর জন্মদিন। নাদিয়া ও সাফকাত এখানে 1 সপ্তাহের জন্য এসেছে। নাদিয়ার ছুটি থাকলেও সাফকাতের ছুটি নেই। পার্ট টাইম জবগুলোর জন্য তাওহিদ, আসফি ও নাদিয়ার যেখানে যেতে হয় সেখানে বাংলো থেকে গাড়িতে করে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার পথ। দুপুরে খাবার খায় সবাই। গোল্ডেন গেট পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওদের সাথে অ্যালেক্সরাও যোগ দেয়। সান ফ্রান্সিসকো বৃহত্তম পার্ক গোল্ডেন গেট পার্ক। পার্কটি শহরের কেন্দ্রস্থলে চলে এবং বেশ কয়েকটি উল্লেখযোগ্য আকর্ষণ রয়েছে। এর অভ্যন্তরে সান ফ্রান্সিসকো একাডেমি অফ সায়েন্সেস আছে, যা একটি প্ল্যানেরিয়াম, অ্যাকোয়ারিয়াম এবং রেইন ফরেস্টের প্রদর্শনী সহ প্রাকৃতিক ইতিহাস জাদুঘর। রাস্তা জুড়ে ডি ইয়ং মিউজিয়াম অফ আর্ট আমেরিকান, আফ্রিকান এবং মহাসাগরীয় শিল্পের সাথে আরও ভাস্কর্যের একটি বিস্তৃত সংগ্রহের সাথে আরও পরিশীলিত অভিজ্ঞতা সরবরাহ করে। 1894 সালে নির্মিত এটি। এর কাছাকাছি জাপানি চা উদ্যানগুলো, প্ল্যাগোডাস এবং নীলা উদ্যানগুলির মধ্যে দিয়ে ঘুরে বেড়ানোর জন্য এক মনোরম জায়গা। ওরা গোল্ডেন গেট পার্ক পুরোপুরি ঘুরতে পারেনি। সন্ধ্যা নামার কিছুক্ষণ পর ওরা চলে আসে, কারণ একটু পরেই তুষার পড়া শুরু করবে। অর্ক ও নাদিয়ার জন্মদিনে বাংলো সব সময়ের মতোই ডেকোরেশন করা হয়েছে, কিন্তু খাবারগুলো বাহির থেকে কিনে আনা হবে।
ওরা আজকে ফাইজা জারিনদের ইউনিভার্সিটিতে ঘুরতে যাবে, কারণ ওরা সব বন্ধুরা একসাথে ইউনিভার্সিটি অফ সান ফ্রান্সিসকোতে যায়নি, আলাদা আলাদাভাবে গিয়েছে। এছাড়া আজকের সকাল 8টায় রনক, জারিন, ফাইজা ও তাইজুলের রেজাল্ট দিয়েছে, কারণ ওদের পরীক্ষা বাকিদের থেকে 2 দিন আগে শেষ হয়েছিল। ক্যাম্পাসে পৌঁছানোর পর ফাইজা অর্কের মধ্যে ঝগড়া লেগে যায়। ওদের ঝগড়ার কারণ হচ্ছে প্রফেসর অজিল। প্রফেসর মোহাম্মদ অজিল যেদিন ফাইজাকে প্রপোজ করে আর তার 1 সপ্তাহ পর ফাইজা তার পরিবারকে বিষয়টি জানায়। তার পরিবার বলেছে, ফাইজা যা করবে ভেবেচিন্তে করবে, তোমার উপর আমাদের সবার বিশ্বাস আছে, ঠিক তেমনই তোমার পছন্দের উপরও আমাদের বিশ্বাস আছে। কোনো ছেলেকে যদি তোমার পছন্দ হয় আর সে ছেলে যদি ভালো হয় তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না, কিন্তু কখনো খারাপকে প্রশ্রয় দিবে না। পরিবারের কাছ থেকে পজিটিভ কথাবার্তা শুনে ফ্রেন্ডদের এগুলো শেয়ার করে, আর তারপর থেকে কেউ না কেউ ফাইজাকে খোঁচাতেই থাকে। কিন্তু জমে ভালো অর্কের সাথে, সবাই যে যার মতো হাঁটছে। মিহাল ও তুর সবার থেকে একটু আলাদা হয়ে ইউনিভার্সিটির দক্ষিণ দিকে চলে গেছে। ইউনিভার্সিটি দক্ষিণ দিকটায় বড় বড় ঝাউ গাছ আছে। তুরের সবসময় ঝাউ গাছ অনেক পছন্দের, তাই ঝাউ গাছ দেখলেই সে মিহালকে বলে ওখানে যাবে, তাই তারা একসাথে ওইখানে যায়। আর বাকিদের বলে কিছুক্ষণ পর ওরা ওদের সাথে এসে যোগ দেবে সামনের ইয়ার্ডে। অর্ক ও ফাইজা এই দুজনের মধ্যে তো ক্যাটফাইট লেগেই আছে। তাওহিদ ও আসফি কিছুক্ষণ ওদেরকে থামতে বলে, যখন দেখে থামে না তাই তারা নিজেদের মতো হাঁটতে থাকে। নাদিয়া সাফকাতের হাত জড়িয়ে ধরে এটা ওটা বলছে। ও কিছুটা সামনে বাম দিকে দিয়ে হাঁটছে। রাফি 1 হাত পকেটে গুঁজে অন্য হাত দিয়ে ইয়ানার বাম হাত ধরে হাঁটছে। রনক ও জারিন একটু পিছিয়ে গিয়ে হাঁটছে। রনক একটু পর পর জারিনের শীতের কাপড়ের উল ধরে টানাটানি করছে। লীরা ও এরিক পাশাপাশি হাঁটছে, দুইজনেই নিশ্চুপ। এরিক 2 হাত পকেটের সামনের দিকে তাকিয়ে হাঁটছে, আর লীরার দৃষ্টি সামনের দিকে থাকলেও মাঝে মাঝে চোরাচোখে এরিকের দিকে তাকাচ্ছে। অবশ্য এরিক এই দিকটা বুঝতে পারছে, তাই তার ঠোঁটে ঝুলে আছে বাঁকা হাসি। অ্যালেক্স ও অলিভা নিজেদের মতো কথা বলছে আর হাঁটছে। তুর ওদের মধ্যে সব কিছু ঠিক করে দিয়েছে। অ্যালেক্সও এখন আগের তুলনায় ফ্লার্ট করা কমিয়ে দিয়েছে। অলিভাও অ্যালেক্সের সাথে ওসব বিষয় নিয়ে কথা বলে না। মোটামুটি দুইজন দুইজনের স্পেস দিচ্ছে এবং একে অপরের ইচ্ছার খেয়াল রাখছে। ম্যাক্স ও এলিনা দুজনে একই হেডফোন দিয়ে গান শুনছে আর হাঁটছে। ডিসেম্বর মাস, ঘড়িতে সময় দুপুর 11টা। চারদিকে হিমশীতল আবহাওয়া থাকলেও রোদের হালকা উত্তাপ আছে। রোদের এই হালকা উত্তাপের কারণে গায়ে হালকা শীতের কাপড় জড়িয়ে হাঁটতে দারুণ লাগে। জানুয়ারি মাসে এখানে এই রোদের হালকা তাপও থাকবে না। ক্যাম্পাসে ক্লাস বন্ধ থাকায় ক্যাম্পাসটা ফাঁকা। ক্যাম্পাসটা অনেক সুন্দর লাগছে এই অবস্থায়। সবুজের সমারোহে ঘেরা ইউনিভার্সিটি অফ সান ফ্রান্সিসকো, এটাকে গ্রিন ক্যাম্পাসও বলা হয়। ক্যাম্পাস ফাঁকা বলতে পুরো ফাঁকা না, অল্প বিস্তৃত কিছু মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে, যা অন্য ক্যাম্পাসের তুলনায় নগণ্য। আর ওরা যেদিক দিয়ে হাঁটছে এখানে হাতে গোনা 2-3 জন ছাড়া কেউ নেই। অর্ক ও ফাইজার ঝগড়া থামায় রিজভি ও তাইজুল মিলে। তাইজুল অর্ককে আর রিজভি ফাইজাকে সরিয়ে নিয়ে যায়।